নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। 4টি পর্ব পড়ে ফেলেছি আলেকজান্ডার দুমার দ্য উলফ লিডারের। আপনারা কেউ কেউ শুনেওছেন। আজকে 5ম পর্ব, 7ম অধ্যায়, মিলের ছেলেটা। কাটতে ব্যর্থ হয়ে আশপাশের চুল দিয়ে লাল চুলটাকে ঢাকার চেষ্টা করল থিবল্ট। আশা করা যায় সবার দৃষ্টি অ্যালরেটের মতো তীক্ষ্ণ হবে না, চুলটা অন্যরা লক্ষ্য করবে না। অভিজাতদের দেখেছে চুলের রং ঢাকার জন্য পরচুলা ব্যবহার করতে, কিন্তু আইন ওকে সে অনুমতি দেয়নি। তাই চিরুনি দিয়ে সাবধানে আঁচড়ে চুলটা ঢাকার প্রয়াস পেল। তারপর আগের পরিকল্পনা অনুযায়ী মিল মালকিনের সাথে দেখা করার জন্য বেরোলো। এবার অবশ্য আর ভুল করলো না, সংক্ষিপ্ত রাস্তাটাই ধরল যাতে অ্যানলেটের সঙ্গে দেখা না হয়। ক্রয়লে যাবার রাস্তায় উঠে একটা লম্বা ছেলে দুটো গাধা নিয়ে যাচ্ছে দেখতে পেল ও। ছেলেটাকে চিনতে পারল, ওর কাজিন ল্যান্ড্রি, মিল মালকিনের ওখানেই কাজ করে। আশা করা যায় ল্যান্ড্রি ওর সাথে মিল মালকিনের পরিচয় করিয়ে দিতে পারবে। এই ভেবে থিবল্ট খুশি হয়ে এগিয়ে গেল। পেছনে পায়ের শব্দ পেল ল্যান্ড্রি। ফিরে তাকিয়ে থিবল্টকে চিনতে পারল। ল্যান্ড্রি বরাবরই আমোদে একজন মানুষ, কিন্তু ল্যান্ড্রিকে এখন মন মরা দেখতে লাগলো। ল্যান্ড্রির গাধা দুটোকে এগোতে দিয়ে ল্যান্ড্রি থিবল্টের জন্য দাঁড়ালো। কি ব্যাপার, 6 সপ্তাহ পর কাজ রেখে তোমার সঙ্গে দেখা করতে এলাম, আর তুমি এমন মুখ ভার করে রেখেছো কেন ল্যান্ড্রি? মুখ দেখে মন খারাপ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখে আমি খুশিই হয়েছি। কিন্তু তা তো মনে হচ্ছে না। মানে, তোমার গলার স্বরটাও তো বিষণ্ণ। তুমি সবসময় হাসি খুশি থাকতে, গান গাইতে, আজ মনে হচ্ছে তুমি যেন সব যাত্রায় অংশ নিয়েছ। জলের অভাবে কি মিল বন্ধ হয়ে গেছে? না না, তেমন কিছু হয়নি, বরং পর্যাপ্ত জল পেয়ে মিল যথাসময়ে ঠিকঠাকই নিয়মিতই চলছে। কিন্তু শুধু আমার হৃদয়টা মিলের চাকার নিচে পড়ে খান খান হয়ে গেছে। কেন? কারণ প্রথম যেদিন আমি মিলে পা দিলাম সেদিনই মিল মালকিনকে দেখে আমার হৃদয়টা মিলের চাকার তলায় খান খান হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তুমি মিল মালকিনের প্রেমে পড়েছ। ঠিকই ধরেছ, আমি প্রেমে পড়েছি। তাতে এত দুঃখিত হবার কি আছে? মিল মালকিন কি খুবই কঠিন হৃদয়া? থিবল্ট জিজ্ঞেস করলো। কঠিন হৃদয়া? তা বলতে পারো। প্রথম দিকে বোকার মতো ভাবতাম আমার ভালোবাসাটা বুঝি মিল মালকিন খারাপ চোখে দেখবেন না, তাই সারা দিন কাজ করতাম আর ওকে দেখতাম। মাঝে মাঝে আমার দিকে তাকাতো ও, তারপর হাসতো। সেই দৃষ্টি আর হাসিতে যে কি সুখ ছিল থিবল্ট, তাতেই কেন যে সন্তুষ্ট থাকতে পারলাম না। তো সন্তুষ্ট না থেকে কি করলে? একদিন বলেই ফেললাম মনের কথাটা। মাদাম পুল ভয়ঙ্কর রেগে গেলেন, আমাকে ভিক্ষুক বলে গালাগালি দিলেন, হুমকি দিয়েছেন পরের সপ্তাহে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন। তা পরের সপ্তাহ কি এখনো আসেনি? না, 3 সপ্তাহ আগে হয়েছে, তবে এখনো কাজ থেকে ছাড়াননি। কিন্তু আমাকে দেখে তিনি আর খুশি হন না, কাজের কথা বলতে গেলেও ঘুরে যান। থিবল্ট পরামর্শ দিল, কেন ওর পিছনেই পড়ে আছো? আরও অনেক মেয়ে আছে, তোমার মতো ছেলের ভালোবাসা পেলে তারা পড়তে যাবে। ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি হলে কিন্তু ওর পেছনে অতটা সময় নষ্ট করতাম না, অন্য কাউকে খুঁজে নিতাম। আমি পারবো না। কথা বলতে বলতে ওরা এগিয়ে গেল মিলের দিকে। সবুজ উপত্যকার একেবারে শুরুতেই অবস্থিত মিলটি। ঝর্ণার স্রোত এখানে একটা পুকুর তৈরি করেছে। তার আশেপাশে রয়েছে বিশাল বিশাল সব গাছের সারি। মিলের বিশাল চাকা ছোট ছোট শাখা নদী তৈরি করেছে। নুড়ি ছড়ানো পথে মিষ্টি শব্দ তুলে শাখাগুলো ছুটে যাচ্ছে অনবরত। দূর থেকে তাকালে মিলের চিমনিটাই আগে চোখে পড়ে। কাছে না আসলে এই দৃশ্যগুলো দেখা যায় না। জায়গাটা থিবল্টের চেনা, তবে এবার অন্য দৃষ্টিতে দেখছে থিবল্ট।
মালকিন যে দৃষ্টিতে তার সম্পত্তির দিকে তাকায় অনেকটা সেই দৃষ্টিতে। খামারে ঢুকেই দেখল কবুতর, হাঁস আর মুরগি ঘুরে বেড়াচ্ছে। নানা রঙের দুধেল গরু দেখা যাচ্ছে, গাড়ি থেকে মালপত্র নামছে। ঘোড়াগুলো দেখতে অতি চমৎকার। ল্যান্ড্রি গিয়ে গুদাম থেকে বস্তা টেনে আনছে। একটা মেয়েকেও দেখা গেল মাল বইতে। একটা শুয়োর ঘুমোচ্ছে। সব মিলিয়ে নানান ধরনের পশু পাখির বাস এখানে। তৃপ্ত ভঙ্গিতে এবং মুগ্ধ হয়ে থিবল্ট দেখছে। বিধবা ডাইনিং রুমেই ছিলেন। থিবল্টকে দেখে পরিচয় জানতে চাইলেন। নিজে এসে পরিচয় দিল থিবল্ট। বলল ওর কাজিনের সঙ্গে দেখা করতে এসেছে। বিধবা হাসি মুখে ওকে অভ্যর্থনা জানালো। সেই সাথে দিনটা খামারেই কাটাবার আমন্ত্রণও জানিয়ে দিল। মহিলার হাসিকে শুভ লক্ষণ হিসাবেই ধরল থিবল্ট। বন থেকে কিছু জাম নিয়ে এসেছে ও উপহার হিসাবে। মহিলা সেগুলো সাজিয়ে আনতে ভেতরে পাঠিয়ে দিল। থিবল্ট লক্ষ্য করল বিধবা ওর ঘাড়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পেছনে তাকিয়ে দেখল ল্যান্ড্রি মাল নামাচ্ছে। মহিলা ল্যান্ড্রিকেই দেখছিল। থিবল্ট এটা টের পেয়েছে বুঝে মহিলার গাল লাল হয়ে গেল। তিনি ভিতরের দিকে চলে গেলেন এবং যাওয়ার আগে বলে গেলেন, আপনার ভাইকে যদি একটু সাহায্য করেন। দেখতেই পাচ্ছেন কাজটা ওর একার পক্ষে করা কঠিন হয়ে গেছে। কপাল। প্রথমে মাধামপুলে, পরে ল্যান্ড্রিকে দেখে মন্তব্য করল থিবল্ট। ল্যান্ড্রি তো মনে হচ্ছে আমার চাইতেও ভাগ্যবান। আবার কি কালো নেকড়েকে ডাকতে হবে? মালকিনের অনুরোধে ভাইকে সাহায্য করতে এগিয়ে গেল। মাদাম ভেতর থেকে দেখছে এ ব্যাপারে অনিশ্চিত, তাই কাজে সাহায্যের বেলায় নিজের শক্তি সামর্থ্য দেখাতে কসুর করল না। কাজ শেষ হলে খাবার ঘরে গিয়ে বসলো ওরা। কাজের মেয়েরা টেবিল সাজিয়ে দিল। মাদাম টেবিলের মাথায় বসেছে আর থিবল্ট বসেছে তার ডান পাশে। থিবল্টের দিকে যথেষ্ট মনোযোগ দিল মাদাম পুলে। থিবল্ট আশান্বিত হয়ে উঠল, তবে ভুল ভাঙতে বেশি দেরি হলো না। ওর রসিকতায় হেসে গড়িয়ে পড়তে পড়তেই চোরা চাহনিতে মাদাম পুলে ল্যান্ড্রির দিকে তাকাচ্ছিল। ওর বেড়ে দেওয়া কোনো খাবারই ল্যান্ড্রি তখনও স্পর্শ করেনি। ছেলেটার দুঃখ মহিলার হৃদয় ছুঁয়ে গেল। মাদাম নরম দৃষ্টিতে মাথা নেড়ে ল্যান্ড্রিকে খেতে অনুরোধ করলেন। এই ছোট্ট ইঙ্গিতের ভেতরে অনেক প্রতিশ্রুতি লুকিয়েছিল। সাথে সাথে মালকিনের অনুরোধে খেতে শুরু করলো ল্যান্ড্রি। এসব কিছুই থিবল্টের নজর এড়ালো না। এখন যেহেতু শয়তান ওর পাশে আছে, সিনের জায়ের মতো করে নিজের কাছে প্রতিজ্ঞা করল থিবল্ট। মহিলা এই বাচ্চা ছেলেটাকে ভালোবাসে, এও কি সম্ভব? স্বীকার করতেই হবে এই মহিলার রুচি খুব একটা উন্নত নয়। আমারও তাতে কোনো উপকার হচ্ছে না। না না সুন্দরী, তোমার দরকার আমার মতো একজন পুরুষ যে এই মিলের দেখাশোনা করতে পারবে। কিন্তু ল্যান্ড্রির কি করব? একটা তো ব্যবস্থা করা দরকার। ওর ভালোবাসা তো আমার পরিকল্পনা কেচে দিচ্ছে। আমি কখনোই চাই না ল্যান্ড্রির পরিণতি ম্যাকটের মতো হোক। এটা নিয়ে আমি ভাবছি কেন? এটা তো কালো নেকড়ের মাথা ব্যথা। তারপর নিচু স্বরে বলল, কালো নেকড়ে, এমন ব্যবস্থা করো যাতে ল্যান্ড্রির কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু আমার পরিকল্পনাতেও কোনো বাগড়া বাঁধাতে না পারে ও। প্রার্থনা শেষ হয়েছে কি হয়নি, মিলিটারি উর্দি পরা জনা 4-5 জন লোককে পাহাড়ের ঢাল বেয়ে মিলের দিকে আসতে দেখা গেল। ল্যান্ড্রি ওদের দেখে চিৎকার করে পালাতে গিয়েও আবার বসে পড়ল। 8ম অধ্যায়, থিবল্টের ইচ্ছা। সৈনিকদের আসতে দেখেছে সবাই। ল্যান্ড্রির প্রতিক্রিয়া দেখে ভয় পেয়ে গেল বিধবা। ঈশ্বর, কি হয়েছে ল্যান্ড্রি? থিবল্ট জিজ্ঞাসা করল। হ্যাঁ ল্যান্ড্রি, কি ব্যাপার? গত বৃহস্পতিবার দো ফাঁ ইনে রিক্রুটিং সার্জেন্টের সঙ্গে দেখা হয়েছিল। তখন মুহূর্তের হতাশাবোধের কারণে আমি আমার নাম সেনাবাহিনীর তালিকাভুক্ত করেছিলাম। মুহূর্তের হতাশাবোধ কেন, জানতে পারি? প্রশ্ন করল মাদাম। সাহস সঞ্চয় করে বলেই ফেলল ল্যান্ড্রি।
হতাশাগ্রস্ত হয়েছিলাম, কারণ আমি আপনাকে ভালোবাসি। বোকা ছেলে, আমাকে ভালোবাসো তাই তুমি সেনাবাহিনীতে নাম লিখিয়েছ? আপনি তো বলেছিলেন আমাকে মিল থেকে তাড়িয়ে দেবেন, কিন্তু তাড়িয়ে কি দিয়েছি? মাদাম পুলের মুখে যে অভিব্যক্তি ফুটে উঠল তাতে ভুল বুঝবার কোনো অবকাশ নেই। ও ঈশ্বর, আপনি তাহলে আমাকে সত্যিই তাড়িয়ে দিতেন না? বোকা ছেলে, চেষ্টা করলে হয়তো এখনও তোমাকে কোথাও লুকোতে পারবো আমি। লুকোবে? থিবল্ট বলল। মনে তো হয় না কোনো লাভ হবে। কেন হবে না? মাদাম বলল। চেষ্টা করে দেখা যাক। এসো ল্যান্ড্রি। থিবল্টের চোখ ওদের অনুসরণ করলো। ঘটনা তোমার অনুকূলে যাচ্ছে না বন্ধু, নিজেকেই শোনালো ও। তবে আসার কথা। সৈন্যরা বোকা নয় মোটেও, যেখানেই লুকোক ঠিক খুঁজে বের করবে। এই কথা বলে নিজের অজান্তেই আর একটা ইচ্ছা প্রকাশ করে ফেলল থিবল্ট। কাছেই কোথাও ল্যান্ড্রিকে লুকিয়ে ফিরে এলো মহিলা, আর তখনই এসে ঢুকলো রিক্রুটিং সার্জেন্ট আর তার লোকেরা। দুজন দরজার কাছে দাঁড়িয়ে রইল যাতে ল্যান্ড্রি পালাতে না পারে। ঘরের চারপাশে নজর বুলালো সার্জেন্ট। মাদাম হাসি মুখে সার্জেন্টকে কিছু খাবার জন্য আমন্ত্রণ জানালো। খাবার ফাঁকে তাদের আগমনের উদ্দেশ্য জানতে চাইল। সার্জেন্ট জবাব দিল তারা একটা ছেলেকে খুঁজতে এসেছে। ছেলেটা নিজের নাম তালিকাভুক্ত করেছে, কিন্তু তারপর আর হাজিরা দেয়নি। জানা গেছে ওর নাম ল্যান্ড্রি। ক্রয়েলের মিল মালকিন বিধবা মাদাম পুলের কাছে থাকেও। সে কারণেই সার্জেন্টকে এখানে আসতে হয়েছে। মহিলা জবাব দিল ল্যান্ড্রির ব্যাপারে সে কিছুই জানে না। এই নামের কেউ কখনো মিলে কাজও করেনি। সার্জেন্ট মাদামের চোখ ও মুখের প্রশংসা করল, তারপর বলল, তার মানে এই নয় যে সেই চোখের দৃষ্টি আর তার মুখের কথা বিশ্বাস করতে হবে, তারা নিজেরা খুঁজে দেখবে। মিনিট পাঁচেক পরে সার্জেন্ট এসে মাদামের কাছে তার রুমের চাবি চাইল। বিধবা বিস্মিত হলেও শেষ পর্যন্ত চাবি দিতে বাধ্য হলো, এবং তারা 2-1 মিনিটের মধ্যেই ল্যান্ড্রিকে টেনে নিয়ে এলো। এই দৃশ্য দেখে মহিলার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। থিবল্টের হৃৎপিণ্ড এত জোরে চলছে যে ভয় হলো ওটা ফেটে না যায়। কালো নেকড়ে পেছনে না থাকলে থিবল্ট নিশ্চিন্ত সার্জেন্ট ল্যান্ড্রিকে ওখানে খুঁজে পেত না। ব্যঙ্গের সুরে সার্জেন্ট বলল, তো রাজার বদলে সুন্দরীর সেবা করতে চাইছো? বুঝতে পারছি, কিন্তু এটাও তো ঠিক যে রাজার রাজ্যে জন্ম নিয়েছ, যার পরিষেবা পাচ্ছ তার সময় এলে তো তাকেও সেবা করতে হবে। কয়েক বছর রাজার সেবা করে তারপর না হয় এখানে আবার ফিরে এসো। বিধবা প্রতিবাদ করলো, কিন্তু ওর বয়স এখনো 20 হয়নি, তোমরা ওকে নিতে পারো না। উনি ঠিকই বলেছেন, আমার এখনো 20 হয়নি। কবে হবে? আগামীকালের আগে নয়। বেশ, আজ রাতটা তাহলে ঘরের বিছানায় কাটাও, সকালেই তুমি প্রস্তুত হয়ে যাবে। কাঁদতে শুরু করলো ল্যান্ড্রি। বিধবা অনেক অনুনয় বিনয় করলো, সৈন্যদের চুমু খাবার অনুমতি দিল, টাকাও সাধল, কিন্তু কোনো লাভ হলো না। ল্যান্ড্রিকে হাত বেঁধে নিয়ে গেল সৈনিকরা। যাওয়ার আগে ল্যান্ড্রি জানিয়ে গেল, কাছে থাকুক বা দূরে সবসময় ও মাদামকে ভালোবাসবে, মৃত্যুর সময়ও মুখে তার নাম নিয়েই মরবে। এই বিপর্যয়ের মুখে দুনিয়া কি ভাববে তার পরোয়া করল না সুন্দরী বিধবা। ল্যান্ড্রিকে নিয়ে যাওয়ার আগে জড়িয়ে ধরল। ওরা দৃষ্টির আড়ালে যাওয়ার পর বিধবাকে ধরে ধরে নিয়ে যেতে হলো। উপরে উপরে অনেক আন্তরিকতা দেখালো থিবল্ট। ল্যান্ড্রির প্রতি মহিলার আবেগ প্রকাশ দেখে ও একটু দমে গিয়েছিল, তবে এখন আবার আশা ফিরে পাচ্ছে। মূল সহ আগাছাটা তো উপড়ে ফেলা গেছে। ল্যান্ড্রির নাম নিয়ে কাঁদতে শুরু করলো বিধবা। বেচারা, ওর মতো দুর্বল আর নরম ছেলের কি হবে এখন? বন্দুক আর বোঝার ভারেই তো মারা যাবে। তারপর অতিথির দিকে ফিরে বলল, এটা আমার জন্য অনেক বড় একটা বিপর্যয় মসিয়ে থিবল্ট। বুঝতেই পারছেন আমি ওকে ভালোবাসি। ভদ্র দয়ালু ছেলেটা, জুয়া মদ কোনো রকম বদভ্যাস ছিল না। ও কখনো আমার ইচ্ছার বিরোধিতা করতো না। দেখে বোঝা যায় ওর স্ত্রী কখনো আতঙ্কে থাকবে না। 2 কঠিন বছর মসিয়ে পুলের সাথে কাটানোর পর ও ছিল আমার জন্য
সুবাতাস। মসজিদ থিবল্ট, আমার মতো দুঃখী মহিলার জন্য ভবিষ্যৎ সুখ আর শান্তির সম্ভাবনা নষ্ট হতে দেখাটা যে কতটা কষ্টের। থিবল্ট ভাবল এটাই নিজের কথা বলার আদর্শ সময়। ও যখনই কোনো মহিলাকে কাঁদতে দেখে ওর মনে হয় মহিলা সান্ত্বনার বাণী শুনতে চায়। অধিকাংশ সময় যে এটা ভুল সেটা অবশ্য বুঝতে পারেনিও। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আমিও আপনার সাথে সমব্যথী। ও তো আমারও ভাই। ল্যান্ড্রির প্রতি সম্মান রেখেই বলছি, আপনার উচিত ওর মতো অন্য কাউকে খুঁজে নেওয়া। ওর মতো ওর মতো ভালো সুন্দর ছেলে আমি পাবো কোথায়? ওর তরুণ মুখটা দেখতে পাওয়াই আমার সুখের জন্য যথেষ্ট ছিল। দিন রাত কাজ করতে পারত ও। আমি ওর দিকে তাকালেই কিন্তু কুঁকড়ে যেত। ওর স্মৃতি আমাকে আর কারো দিকে তাকাতে দেবে না। বাকি জীবন আমাকে বিধবা হিসাবেই কাটাতে হবে। যাহ, কিন্তু ল্যান্ড্রির বয়স তো খুবই কম ছিল। সেটা কোনো দোষের নয়। ও যে সবসময় এমনই থাকতো সেটা কেউ বলতে পারে না। আমার কথা শুনুন মাদাম, এমন কাউকে খুঁজে বের করুন যে আপনাকে ওর কথা ভুলিয়ে দেবে। বাচ্চা বাচ্চা মুখ নয়, একজন শক্ত সামর্থ্য পুরুষ খুঁজুন। ল্যান্ড্রের যে গুণগুলো আছে বা নেই সব তার ভিতরে থাকবে। সে হবে সুবিবেচক, যাতে হঠাৎ করে আবিষ্কার করতে না হয় যে আপনি ভুল করে একজন খারাপ লোককে বিয়ে করে বসেছেন। মালকিন মাথা নাড়তে লাগলো। ওদিকে থিবল্ট বলে চলল, সংক্ষেপে আপনার এমন কাউকে খুঁজে নেওয়া উচিত যাকে আপনি সম্মান করতে পারবেন, যে মিলটাকে এখনকার থেকেও লাভজনক ভাবে চালাতে পারবে, আপনার দেখাশোনা করতে পারবে। এমন একটা লোক কোথায় পাবো আমি? মহিলা উঠে দাঁড়ালো, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল থিবল্টের দিকে। মহিলার কথার সুরটা ধরতে না পেরে থিবল্ট ভাবল এটাই হচ্ছে ওর ইচ্ছা জানানোর সুযোগ। এখন আমাকে বলতেই হচ্ছে, আপনার মতো সুন্দরীকে স্বামী খুঁজতে বেশি দূর যেতে হবে না। আমি যখন আপনার জন্য যোগ্য লোকের বর্ণনা দিচ্ছিলাম তখন নিজের কথাই বলছিলাম। আপনার স্বামী হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। মহিলা চোখে বিবমিশা নিয়ে থিবল্টের দিকে তাকালো, কিন্তু সে খেয়ালটা ওর হলো না। থিবল্ট বলে চলেছে, আমি কখনো আপনার ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়াবো না। আমার একটাই নীতি এবং ইচ্ছা আছে। নীতি আপনার কথা অনুসারে চলা, আর ইচ্ছা আপনাকে সুখী করা। আপনার সম্পদ বাড়ানোর মতো ক্ষমতাও আমার আছে, সে ব্যাপারে আপনাকে পরে বলবো। আর বক্তব্যটা শেষ করতে পারল না থিবল্ট। এতক্ষণে রেগে থাকার রাগটা তীব্রভাবে প্রকাশ পেয়ে গেল মাদাম পুলের কণ্ঠে। কি? তুই, যাকে আমি বন্ধু ভেবেছিলাম, আমার হৃদয় দখল করতে চাইছিস? তোর ভাইয়ের চিন্তা থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছিস? বেরিয়ে যা বদমাস, বেরিয়ে যা এখান থেকে। না গেলে লোক দিয়ে তোকে মিলের চাকার নিচে ফেলে দেবো। থিবল্ট কোনো জবাব দেওয়ার সুযোগ পেল না। হতভম্ব হয়ে গেছে সে। নিজের পক্ষে বলার মতো কিছুই ওর মাথায় এলো না। ওদিকে চিৎকার চেঁচামেচি শুনে মিলের কর্মচারীরা এসে হাজির। দেখল তাদের মালকিন হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে থিবল্টের দিকে ছুঁড়ে দিচ্ছে। জগ, চেয়ার যা পাচ্ছে তাই। আর থিবল্ট কোনো মতে সেগুলো এড়িয়ে চলছে। মালকিন চেঁচাচ্ছে, মেরে ফেলো ওকে, বদমাস শয়তান। বিধবার দল ভারী হতে দেখে খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো থিবল্ট। ঠিক এমন সময় ঘুমিয়ে থাকা বড় সড়ো শুয়োরটা জেগে উঠল। চিৎকার শুনে ভয় পেয়ে দৌড় দিল ওটা। এসে পড়ল থিবল্টের পায়ের উপর। ডিগবাজি খেয়ে কাদায় গড়িয়ে পড়ল থিবল্ট। রেগে মেগে চেঁচিয়ে উঠল, নরকে যা হারামজাদা, বলতে যা দেরি। শুয়োরটা দিকবিদিক জ্ঞান হারিয়ে সব ভেঙে চুরে দৌড়তে শুরু করলো। কর্মচারীরা ওটাকে ধরার জন্য পেছন পেছন ছুটল, কিন্তু সবাইকে ফেলে দিয়ে শুয়োরটা দৌড়ে গেল। তারপর মিলির চাকার নিচে ঝাঁপ দিয়ে হারিয়ে গেল ওটা। মালকিন পুরো দৃশ্যটা দেখেও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারল না। থিবল্টের অভিশাপ দেওয়া এবং তারপরে সব ঘটনা। চেঁচিয়ে বলল সে, থিবল্টকে ধরো, পালাতে দিও না, ও একটা জাদুকর, একটা নেকড়ে মানব। এই বন জঙ্গলে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। মিলের লোকেরা মালকিনের কথা শুনে থমকে গিয়েছিল। যতক্ষণে ওরা হাতে লাঠিসোঁটা তুলেছে ততক্ষণে থিবল্ট খামার থেকে বেরিয়ে গেছে।
পাহাড়টা সরাসরি পার হয়ে গেল ও। এত দ্রুত পার হলো যে মিল মালকিনের অভিযোগটাই যেন তাতে সত্য প্রমাণিত হলো। কি হলো, থেমে গেলে কেন? দাও, পিছু নাও, ধরো ওকে। কর্মচারীরা কিন্তু নারাজ। কি লাভ মাদাম, নেকড়ে মানবের বিরুদ্ধে আমরা কী বা করতে পারি? নবম অধ্যায়। নেকড়ে অধিনায়ক। পালিয়ে সোজা বনের দিকে গেল থিবল্ট। ওখানে কেউ পিছু নিতে আসবে না। আসলেও কালো নেকড়ের কল্যাণে ও যে ক্ষমতা পেয়েছে তাতে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া কোনো ব্যাপারই না। সমস্যাটা হচ্ছে, একটা শুয়োরকে যেভাবে শয়তানের ভোগে পাঠানো যায়, মানুষকে সেভাবে ঠিকমতো পাঠানো যায় না। ম্যাকটের মৃত্যুটা এখনও ওর হৃদয়কে ভারী করে রেখেছে। মাঝে মাঝেই পেছন ফিরে দেখছে ও কেউ পিছু নিয়েছে কিনা। শরতের অন্ধকার রাত, বাতাসের ধাক্কায় শুকনো পাতা খসে পড়ছে গাছ থেকে। হাওয়া এ গাছে ও গাছে ধাক্কা খেয়ে বিষণ্ণ সুর তুলছে। থেকে থেকে প্যাঁচার ডাক শুনে মনে হচ্ছে পথ হারানো মানুষের আওয়াজ। এগুলো ওর খুবই পরিচিত শব্দ। এসবে কান না দিয়ে বনে ঢুকেই ডাল কেটে তৈরি করলো 4 ফুট লম্বা একটা লাঠি। এখন শত্রুর মোকাবেলা করতে তৈরি থিবল্ট। মেয়েদের সাপান্ত করতে লাগলো ও। কোনো যুক্তি ছাড়াই জলজ্যান্ত একটা পুরুষ মানুষকে ছেড়ে একটা বাচ্চা ছেলেকে পছন্দ করার কোনো মানে হয় না। হঠাৎ পেছনে পায়ের শব্দ পেল ও। ঘুরে দেখলো অন্ধকারে একজোড়া চোখ জলজল করছে। ভালো করে লক্ষ্য করে দেখলো একটা নেকড়ে ওর পিছু নিয়েছে। এটা কিন্তু সেই কালো নেকড়েটা নয়, এর রং লালচে বাদামি। আকারেও মিল নেই। সব নেকড়েই তো আর প্রথম নেকড়ের মতো ওর প্রতি বন্ধু ভাবাপন্ন হবে না। হাতের লাঠিটা কয়েক পাক ঘুরিয়ে নিল থিবল্ট, যাতে প্রয়োজনের সময় ব্যবহার করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে নেকড়েটার মধ্যে আক্রমণের কোনো লক্ষণ নেই। ওর সাথে সাথে দাঁড়িয়ে পড়েছে ওটা। ও এগোচ্ছে, মাঝে মাঝে ডাক ছাড়ছে দল ভারী করার জন্য। এই ডাকগুলো থিবল্টকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। একটু পর সামনেও একজোড়া উজ্জ্বল বিন্দু চোখে পড়ল। লাঠি উঁচিয়ে এগোতে গিয়ে হোঁচট খেল থিবল্ট। নিচে একটা নেকড়ে শুয়েছিল। কোনো চিন্তা ভাবনা না করেই নেকড়েটার মাথায় একটা বাড়ি মেরে বসলো ও। ব্যথায় চিৎকার করে নড়ে উঠল জন্তুটা। কিন্তু মনিবের হাতে মার খাওয়া কুকুরের মতো কান নাড়তে নাড়তে ওর আগে আগে হাঁটা শুরু করলো। থিবল্ট ঘুরে দেখতে পেল যে প্রথম নেকড়েটাও এখন ওর পেছন পেছন আসছে। ডানে বামে আরও দুটো নেকড়ে এসে হাজির হলো। আরও আসছে। মাইলখানেক যাওয়ার পরেই সংখ্যাটা 1 ডজনে পৌঁছে গেল। থিবল্ট টের পাচ্ছে পরিস্থিতিটা জটিল হয়ে পড়ছে। গান গাওয়ার চেষ্টা করলো ও। আশা, মানুষের গলার আওয়াজ পেয়ে নেকড়েগুলো হয়তো ভয় পেতে পারে। কিন্তু কোনো কাজই হলো না। সব কটা নেকড়ে কম্পাসের কাঁটার মতো ওর সাথে সাথে হাঁটতে লাগলো। গাছের কোনো মোটা ডাল দেখে উঠে দিনের আলোর অপেক্ষা করার চিন্তা মাথায় এলো। পরে ওটা বাতিল করে দিল থিবল্ট। সিদ্ধান্ত নিল বাড়ির দিকেই এগোবে। এখনও পর্যন্ত নেকড়েগুলোর হাবভাব শত্রুভাবাপন্ন নয়। যদি বেগতিক দেখে তখন গাছে উঠে গেলেই হবে। ও এতটাই অন্যমনস্ক ছিল, কখন যে বাড়ি গেছে টেরই পায়নি। প্রথমটা চিনতেই পারেনি নিজের বাড়ি। ওকে বিস্মিত করে দিয়ে সামনের নেকড়েগুলো সম্মানের সাথে 2 ভাগ হয়ে 2 লাইনে বসে পড়ল, যেন রাস্তা করে দিল ওর জন্য। তবে সেজন্য আর নেকড়েগুলোকে ধন্যবাদ জানাতে গেল না থিবল্ট, বরং সোজা ঢুকে পড়ল ঘরের ভেতরে। শুধু খিল লাগিয়েই ক্ষান্ত হলো না, একটা ভারী আসবাবও এনে রাখলো দরজার সামনে, যাতে রাত্রে যদি আক্রমণ আসে কিছুক্ষণ অন্তত ঠেকাতে পারবে। অবশেষে চেয়ারে বসে স্বস্তির শ্বাস ছাড়ল ও। একটু দম নেওয়ার পর উঠে গিয়ে ছোট্ট জানলাটা দিয়ে সামনের বনের দিকে তাকালো থিবল্ট। চলে যাওয়ার বদলে নেকড়েগুলো সব সারি দিয়ে ওর বাড়ির সামনে বসে আছে। অন্য কেউ হলে পশুগুলোকে দেখে ভয় পেত, কিন্তু থিবল্ট একটু আগেই ওগুলোর পাহারায় বাড়ি ফিরেছে। এখন ওগুলোর আর ওর মাঝে যতই পাতলা হোক একটা অন্তত দেওয়াল আছে। টেবিলে একটা লোহার বাতি রাখলো থিবল্ট, তারপর আগুন জ্বালালো। কিন্তু এই নেকড়েগুলো অন্য জাতের। আগুন দেখেও নিজেদের জায়গা ছেড়ে নড়ল না ওরা। অস্বস্তি নিয়ে থিবল্টের আর ঘুমানো হলো না। রাত পেরিয়ে ভোর হলো। আকাশের তারাগুলো নিভতে শুরু করলো। নেকড়েগুলো তখনও কিসের যেন অপেক্ষায় শুয়ে বসে আছে। শেষ তারাটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সূর্যকিরণ এসে পড়ল। তখন সবগুলো নেকড়ে একসাথে উঠে দাঁড়ালো। করুণ সুরে একসাথে ডাক ছেড়ে এক একটা এক এক দিকে চলে গেল।
এতক্ষণ বসে একটু চিন্তা করার সুযোগ পেল থিবল্ট। আচ্ছা, মিল মালকিন কেন ল্যান্ড্রির বদলে ওকে পছন্দ করলো না? ও কি আর সুদর্শন থিবল্ট নেই, নাকি ওর চেহারায় কোনো পরিবর্তন এসেছে? পরীক্ষা করে দেখার জন্য আয়নার সামনে এসে দাঁড়ালো। প্রথম দর্শনেই মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো। এখনও সেই সুদর্শন থিবল্টই আছে বটে, কিন্তু গতদিনের হুট করে বেরিয়ে যাওয়া ইচ্ছেগুলোর কল্যাণে মাথার একটা লাল চুল বেড়ে এক গোছা লাল চুলে পরিণত হয়েছে। চুল কাটার বা তোলার চেষ্টা করে কোনো লাভ নেই, জানে থিবল্ট। সাবধানে থাকতে হবে যাতে আর কোনো ইচ্ছে এভাবে বেরিয়ে না যায়। সবচেয়ে ভালো হয় মন থেকে সব উচ্চাকাঙ্ক্ষা ঝেড়ে ফেলে দিয়ে আদি জীবিকায় ফিরে গেলে। নিজের কাজে লেগে যাওয়ার চেষ্টা করলো ও, কিন্তু কিছুতেই মন বসলো না। আগের সুন্দর দিনগুলোতে মনের আনন্দে গান গাইতো, কিন্তু কোনো গানই মনে করতে পারলো না। নিজের অভাবের দিনগুলোতে ফিরে যেতে চাওয়াটা কি ভালো, যখন চাইলে ইচ্ছা পূরণ করে সুখী হওয়ার সুযোগ আছে? আগে রান্নার শখ ছিল ওর, কিন্তু এখন আর সেটা ভালো লাগছে না। অবশেষে ক্ষুধার তাড়নায় কালো কালো রুটি খেতে বাধ্য হলো থিবল্ট। মানুষের ওপর ওর রাগ আরও বেড়ে গেল। এত বড় দিনটা যেন কাটতেই চাইছে না। দরজার বাইরে নিজের বানানো বেঞ্চিটায় গিয়ে বসলো ও। সন্ধ্যা নামতে শুরু করেছে। এমনই সময় একটা দুটো করে নেকড়ে এসে হাজির হতে শুরু করলো। নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল ওগুলো। কয়েকটা চলে আসতেই আবার ঘরে গিয়ে দরজায় খিল দিল থিবল্ট। বেশ ক্লান্ত লাগছে, রাত জাগার শক্তি নেই, তাই সারা রাতের জন্য আগুন জ্বেলে বিছানায় গা এলিয়ে দিল। ঘুমিয়ে পড়ল প্রায় সঙ্গে সঙ্গেই। ঘুম যখন ভাঙল তখন দিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে অনেক আগেই। জানালার কাছে গিয়ে দেখল নেকড়েগুলো মাটিতে ওদের রাত্রি যাপনের চিহ্ন রেখে গেছে। পরের সন্ধ্যায় আবার নেকড়েরা এসে হাজির। ইতিমধ্যে ওদের উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে থিবল্ট। সম্ভবত কালো নেকড়ের সাথে ওর সম্পর্কের কারণেই ওগুলোর প্রতি সহমর্মিতা বোধ করছে। ওর প্রতি জন্তুগুলোর এই মনোভাব কতদূর গভীর তা জানার সিদ্ধান্ত নিল থিবল্ট। দা বর্ষা সঙ্গে নিয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়ে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। নেকড়েগুলো তেড়ে না এসে বরং প্রভু ভক্ত কুকুরের মতো লেজ নাড়তে লাগলো। তখন কাছে গিয়ে দু একটার পিঠ চুলকে দিল ও। এতে আরও খুশি হয়ে উঠল ওগুলো। বাহ, একটু সুবিধা পেলেই কল্পনার ঘোড়ার লাগাম ছুটিয়ে দেয় থিবল্ট। এমন বাধ্য ভদ্র শিকারীর দল কোনো লর্ড ব্যারনের নেই। চাইলেই এখন আমি হরিণ শাবক দিয়ে রাতের খাবার সারতে পারি। বলতে যা দেরি, দল থেকে চারটে বড় বড় নেকড়ে ছিটকে বনের মধ্যে হারিয়ে গেল। কয়েক মিনিটের পর নেকড়ের ডাকাডাকি শোনা গেল। আধ ঘন্টা পরে একটা হরিণ শাবক নিয়ে ফিরে এলো নেকড়েগুলো। শিকারটাকে থিবল্টের পায়ের কাছে ফেলল। খুশি হয়ে নিজের জন্য মাংস রেখে বাকিটুকু ভাগ করে দিল থিবল্ট। ওদের কাছে নিজের অবস্থান মেনে নিল। সম্রাটের মতো ওদের ইশারা করলে চলে যেতে, পরের দিন যাতে আবার ফিরে আসে। পরের দিন সরাইখানায় বেঁচে যাওয়া মাংসটুকু বিক্রি করে দিয়ে ফিরে এলো ও। তারপর দিন বুনো শুয়োরের মাংস। অল্প দিনেই সরাইখানার সবচেয়ে বড় যোগানদারে পরিণত হলো থিবল্ট। জুতো তৈরির কাজ ছেড়ে ভাটিখানায় ঘুরে বেড়াতে লাগলো ও। কেউ কেউ ওর লাল চুল নিয়ে ঠাট্টা করার চেষ্টা করত, কিন্তু ও পরিষ্কার বুঝিয়ে দিত এই ব্যাপারে কোনো মশকরা ও করবে না। এমন সময় ডিউক আর তার স্ত্রী লর্ড ব্যারনের বাড়িতে বেড়াতে এলো। আশেপাশের এলাকা থেকে অনেক অভিজাত লর্ড লেডিরাও যোগ দিল। থিবল্টের উচ্চাকাঙ্ক্ষার পালেও হাওয়া লাগলো। ব্যারনের শিকারের শিঙা আরও জোরে বাজতে শুরু করলো। বিশাল দল নিয়ে সে প্রতি রাতে শিকারে বেরোতো। প্রায় রাতেই ভোজ আর নাচ গান হতো। কখনো কখনো দল বেঁধে ঘুরতে বেরোতো সবাই। সাধারণ মানুষেরা তাকিয়ে দেখতো এইসব জৌলুস। থিবল্ট আফসোস করত, কেন লর্ড হয়ে জন্ম নেয়নি, কেন সঙ্গী হিসেবে কোনো লেডিকেও পাবে না। অ্যানলেট তো হতদরিদ্র, আর মাদাম পুলে একটা জরাজীর্ণ মিলের মালিক। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ দিকে মোড় নিল। থিবল্ট এরই মধ্যে অনেকটাই শয়তানের কবজায় চলে গেছে। অল্প যা একটু ভালো অবশিষ্ট ছিল তাও ফিকে হতে বসেছে। সরাইখানা থেকে আর কত পায়।
ওর মন যা চায় 1 বছর ধরে টাকা জমালেও তা হবে না। থিবল্ট শুরু করেছিল ব্যারনের হরিণ দিয়ে, তারপর অ্যান্ডলেটকে চেয়েছিল, তারপর মাদাম পুলের মিলের আশা করেছিল। এখন কোনো প্রাসাদ দুর্গ পেলেও কি ওর মন ভরবে? সুন্দর পা, নিখুঁত গোড়ালি, অভূতপূর্ব সৌরভ, দামি পোশাক, এইসব বিলাসিতাও তো চাই ওর। অবশেষে একদিনও সিদ্ধান্ত নিয়েই ফেলল। হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও গরিব থাকাটা অন্যায়। ওর সব চুল যদি লাল হয়েও যায় তবু পরোয়া করে না। ক্ষমতা ব্যবহার করে উচ্চাকাঙ্ক্ষা ওকে পূরণ করতেই হবে। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনলেন পঞ্চম পর্বটি। কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বার দেওয়া রয়েছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প থরে থরে সাজানো আছে আপনাদেরই জন্য। নতুন গল্প যতক্ষণ না আনছি সেগুলো শুনুন, আর আমাকে উৎসাহিত করার জন্য সেগুলোতেও একটি করে লাইক দিন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আজকে আমাকে বিদায় দিন। নমস্কার।